জুলাই ২০২৪ একদল সাধারণ ছাত্র জনতার অসাধারণ এক গণজাগরণ। প্রশ্ন আর প্রতিবাদের আগুনে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তরুণরা চেয়েছিল সমতা, ন্যায় বিচার, অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন হোক দেশ। কিন্তু তাদের স্বপ্নের বিনিময়ে তারা পেয়েছিল বুটের আঘাত, লাঠির ঘা, বন্দুকের নল। একটি জাতি তখনই জাগে যখন তার সন্তানরা প্রশ্ন তোলে, এ রাষ্ট্র কাদের, এ চাকরি কাদের, এ স্বপ্ন কাদের। ২০১৮ সালের এপ্রিল মাসে বাংলাদেশের রাজপথে নামে এমনই এক তরুণ প্রজন্ম। তাদের দাবি ছিল একটাই, মেধা যেন অবহেলিত না হয়। তারা স্লোগান তোলে, কোটা না মেধা, মেধা মেধা। ২০২৪ সালের ১ জুলাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রাচীর কাঁপে গর্জনে। হঠাৎ প্রতিবাদ হয় অপরাধ আর ছাত্ররা হয় রাষ্ট্রদ্রোহী। জুলাই বিপ্লব কোনো সাধারণ গল্প না, এটা যেন প্রজন্মের কণ্ঠস্বর, যারা জানে ভয়কে জয় করতে হয়। আর কোটা সংস্কার কেবল অধিকার নয়, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকারি চাকরির ৫৬% কোটা ব্যবস্থার দখলে চলে গেলে বাকি মাত্র ৪৪% নিয়ে মেধাবী ছাত্ররা বঞ্চিত হবে। দেশ পরিচালনার ভার মেধাহীনদের কাঁধে গিয়ে পড়বে, দেশ পিছিয়ে যাবে। সাধারণ ছাত্র জনতা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে। এই অবস্থার পরিবর্তনের জন্য সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন তারা। ৫৬% কোটা, সেখানে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা তো আসলে যেতে পারবে না। আমরা মেধাবী হয়েও আমরা কোনো জায়গায় জায়গা পাচ্ছি না। ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলন শুরু হলে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ব্যস্ত হয়ে যায় সেই সম্মেলন ভাঙতে। তাদের লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনী সহ সোচ্চার হয়ে ওঠে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দাঙ্গা নেতাকর্মী। তখন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আরো সংঘবদ্ধ হয়ে কোটা হতে গোটার দাবি তুলে একাত্মতা প্রকাশ করে। বলবীর বল উন্নত মম শির, শিরে হারিয়া আমারি নত শির ওই শিখরে মাত্রী। পৃথিবীর ইতিহাস বলে, ক্রান্তি লগ্নে জাতিকে উদ্ধারে কোনো না কোনো একজন ক্ষণজন্মা বীর জন্ম নেন। আবু সাইদ তেমনই একজন বীর। একেবারে শুরুর দিকে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে অংশগ্রহণ করে তার মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অন্যতম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র আবু সাইদ স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছিলেন। পুলিশের গুলির সামনে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়েছিলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হন এই সাহসী তরুণ। বন্ধুরা একসাথে দৃঢ় ঐক্য, সাহসিকতায় বৈষম্য দূর করতে পথে নেমেছিল। কেউ কেউ বেরিয়েছিল কাঁধে স্বপ্ন নিয়ে, হাতে দাবির ব্যানার ধরে। কিন্তু পথেই তাদের অনেককেই নিথর করে দেওয়া হলো। বুক চিরে রক্ত গড়িয়ে গড়িয়ে মিশে যাচ্ছিল মাটিতে। রাস্তায় রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল অনেকের লাশ, আহত দেহ। কারো কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে লাঠির আঘাতে। বাংলা মায়ের সন্তানেরা শুয়েছিল রোদের তাপে। প্রায় শীতল হয়ে আসা দেহ নিয়েই বাঁচানোর আশা নিয়ে অনেকে ছুটে গিয়েছিল হাসপাতালে। মায়ের কান্না কাঁপিয়ে দিচ্ছিল আকাশ বাতাস, বাবার চোখের পানি থামিয়ে দিচ্ছিল সময়কে। আমাদের ছেলেরা মরতে আমি কি পাবো কোনোদিন? কোনোদিন পাবো? বন্ধুরা কাঁপছিল, তবু ধরে রেখেছিল বন্ধুর নিথর দেহ। তারা ভাবছে আগামীকাল কি তবে আমাদের পালা?
রাষ্ট্রের ক্ষমতাধর হাত লাঠি তোলে, বুলেট চালায়, নির্মম অমানবিক অত্যাচার, নির্যাতন, খুন এ যেন পলাশির প্রান্তর। তারুণ্যের কণ্ঠ রোধ করতে চেয়েছিল নিষ্ঠুর বুলেট, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সে দাবানলকে থামানো যায়নি। তরুণদের জীবন বিলিয়ে দেয়া আন্দোলনের গতিকে বদলে দিয়েছিল তুমুলভাবে। সারা দেশের ছাত্র জনতা জীবন উৎসর্গকে তাদের আন্দোলনের পাথেয় করে নিয়েছিলেন। আরেক শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। বলে তিনি আন্দোলনরত ছাত্র জনতাকে পানির বোতল দিচ্ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে পুলিশ। অন্যায়ভাবে, নির্দয়ভাবে হাজার হাজার ছাত্র জনতা হত্যা করল, আহত করল, পঙ্গু করল, সাভারে নিহতদের পুড়িয়ে ছাই করল। কি অমানবিক, নিষ্ঠুর সেই নির্যাতন! সেই জন্য আমি আজকে রাজপথে। অভিভাবকরা, পিতামাতারা যুক্ত হয়েছেন, ভাই বোনেরা যুক্ত হয়েছেন। ইচ্ছা মতো পায়ে পিড়াইছে, ইচ্ছা মতো গায়ে হাত দিতে, হাত দেয় সামনে এসে দিবে। মৃত্যুর বিচার আমরা চাই, এটা হচ্ছে আজকে আমাদের দাবি, জাস্টিস। তাদের শহীদী মৃত্যু, তাদের উপর চালানো অমানবিক অত্যাচার, জুলুম, নির্যাতন কাঁপিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ভিত, ত্বরান্বিত করেছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান। নিজের বাসায় ছাদ বা বেলকনিও সে সময় নিরাপদ ছিল না আমাদের জন্য। কারো হাতে রক্তাক্ত কাপড়, আবার কারো হাতে পড়ার বই। এসব দেখে থেমে থেমে কান্না শোনা যায় নিহতদের স্বজন ও প্রতিবেশীর। চাকরি কোটার সংস্কার হয়েছিল কিনা ইতিহাস বিচার করবে, কিন্তু এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে তারা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না, তারা ইতিহাস গড়তে জানে। ইটকাঠের শহরে দেয়ালগুলো শুধু দৃষ্টির অন্তরায় নয়, কখনো কখনো তারা ইতিহাসের পৃষ্ঠাও হয়ে ওঠে। জুলাই ২০২৪-এর গণ আন্দোলনে দেয়ালগুলো হয়ে উঠেছিল ছাত্র জনতার কণ্ঠস্বর। আন্দোলনের শুরুতেই দেয়ালগুলো রঙিন হয়ে উঠতে শুরু করে, শব্দের সাথে যুক্ত হয় রং তুলি, পোস্টার আর গ্রাফিতি। ছাত্ররা দেয়ালে তুলে ধরেছিল তাদের ক্ষোভ, প্রতিবাদ আর একতাবদ্ধতার প্রতীক। এই গ্রাফিতি শুধু ঢাকায় নয়, এটি ছড়িয়ে পড়ে সারা দেশের প্রতিটি শহরে, প্রতিটি মোড়ে। প্রতিটি দেয়াল যেন হয়ে উঠেছিল আন্দোলনের নীরব সাক্ষী। গ্রাফিতি আর ছবিগুলো কেবল একটি সময়ের কথা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা। গ্রাফিতি মুছে যেতে পারে, কিন্তু তার বার্তা চিরন্তন। তাই তো দেয়ালে লেখা ইতিহাস জুলাই ২০২৪, রক্তে লেখা প্রতিবাদ জুলাই ২০২৪। ছাত্ররা সরকারের সাথে বসে বিষয়টি সুরাহার জন্য বারবার প্রস্তাব দিল, তারা আদালতেরও শরণাপন্ন হল, কিন্তু আলোচনার পরিবর্তে রাস্তায় লাশ ফেলার পলিসি নিল সরকার। ধীরে ধীরে আন্দোলন ঢাকার বাইরে চলে গেল। লীগের ক্যাডারদের তাণ্ডব, পুলিশের গুলি আর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের তুচ্ছ তাচ্ছিল্য আন্দোলনকে বেগবান করল। পুলিশ বিভাগের গোয়েন্দা শাখা ৩ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকের মজুমদারকে তুলে নিয়ে যায়। ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ক জিম্মি করে ভিডিও বার্তা প্রকাশ করে। এই বার্তা পড়তে বাধ্য করা হয়েছিল সমন্বয়কারীদের। সারা দেশে ব্লক রেইড শুরু হয়, ছাত্র জনতার উপর জোর জুলুম ও হত্যাকাণ্ড অব্যাহত থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়। মোবাইল ডাটা তো আমাদের নিজেদের টাকা দেখি না, কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে দেন, আমরা ইউজ করি ডাটা কিনা ইউজ করি। এই ডাটাগুলো তো বন্ধ রাখার কোনো উপায় নাই। নেট না থাকার কারণে গ্যাস রিচার্জও করতে পারতেছি না, এখন কিভাবে করব? ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার কারণে আমাদের নানা ধরনের সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান এবং চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছেন, তারপরেও আমরা আন্দোলন করতে পারবো না, আমরা কথা বলতে পারবো না, এখন আমাদের উপর চড়া হচ্ছে। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো, সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবে। এই দেশের সাধারণ ছাত্রদের পাশে আমরা যেভাবে দেশবাসী দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়াবেন। শিক্ষার্থীদের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নামে জীবন দেয়। গণ অভ্যুত্থান হয়। ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে যোগ দেয় বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষ। এই আন্দোলন প্রমাণ করেছে ঐক্যের শক্তি কতটা বিশাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার ঘোষিত সাজানো শোক দিবস নাটক প্রত্যাখ্যান করে। পাল্টা পদক্ষেপে তারা একটি অনলাইন প্রচারণা ঘোষণা করে। তাদের মুখ ও চোখের চারপাশে লাল ব্যান্ড দিয়ে ছবি পোস্ট করে। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। সেটার বেগ একটা প্রেয়ার চাওয়া হয়েছিল যে পুলিশের গুলি করা অবৈধ। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, জোরপূর্বক গুম এবং ছাত্র ও নাগরিকদের হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্ররা মার্চ ফর জাস্টিস নামে প্রতিবাদ করে। দেশব্যাপী বিক্ষোভ এবং অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় তারা। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা আন্দোলন তীব্র রূপ ধারণ করে বৃহস্পতিবার। এটি হলো পৃথিবীর ভিতরের চিত্র এবং প্রতিটি জায়গায় আগুন জ্বলছে। শিক্ষার্থী এবং পুলিশের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র এলাকা। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দমাতে ঢাকার বিভিন্ন জায়গায় র্যাব ও পুলিশ হেলিকপ্টার দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি সরকারি ভবনে। হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। প্রধান সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম শহীদ মিনারে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তৃতা করেন, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের জন্য একক দাবি ঘোষণা করে। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার 2024-এর 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরুতে অল্প সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে আন্দোলন করলেও পরবর্তীতে তা বৃহৎ আকারে পরিণত হয়। আন্দোলন ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে হস্তান্তর এবং পরবর্তীতে নগরীতে শুরু হয় সরকার পতনের 1 দফা আন্দোলন। 1 দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, 1 2 3 4 শেখ হাসিনার স্বৈরাচার। অর্থাৎ এটা যে 1 দফার যে দাবি, এটা যে 3 তারিখে ঘোষণা হয়েছে বিষয়টা এরকমও না। এটা হলো যে মানুষের প্রাণের দাবি ছিল, যে আনুষ্ঠানিকতার বাইরেও যে দাবিটা ছিল যে আসলে হাসিনাকে যেভাবে মূলত হাসিনা উৎখাতের যে এটা মানুষ আর আসলে সহ্য করতে পারতেছিল না। এটা ওই সময় ওই মুহূর্তে এটা ছিল একটা প্রাণের দাবি। 18 তারিখ যখন নতুন ব্রিজের ব্লকেটের কর্মসূচি ঘোষণা করা হয়, আমি যখন ওখানে যাওয়ার সময় দেখি যে
কল্পলোক আবাসিক পার হওয়ার পর দেখতে পাচ্ছি যে আর এর বেশি যাওয়া সম্ভব না। পুলিশ বিজেপি এরপর এদের এপিসি এবং যে টিয়ার শেলের ভয়াবহতায় স্টুডেন্টরা দৌড়াচ্ছে। ওই জায়গা থেকে আমি এবং আমার বন্ধু পরে পেছনের দিকে ব্যাক করার চেষ্টা করি এবং আমরা আবার জড়ো হই, রাহাত্তারপুল এসে ওখানে জড়ো হই এবং বিশাল একটা মিছিল নিয়ে 18 তারিখ সেদিন বহদ্দারহাটে এসে হাজির হই। ওই দিনে আমরা যখন বহদ্দারহাটে জড়ো হচ্ছি, জমায়েত হচ্ছি, ওই মুহূর্তে আপনি যদি খেয়াল করেন ওই যে পানি ভবন যেটা, ওখান থেকে ছাত্রলীগ হামলা শুরু করে। প্রথমত আমরা আমার পুলিশদের কাছে অনুরোধ করি যে ওরা যে আমাদের উপর হামলা করতেছে আপনারা গিয়ে ওদেরকে নিষ্ক্রিয় করুন। ওদের হাতে গুলি ছিল, গুলি করতেছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করে তারা ওখানে গিয়ে ওদেরকে থামাবে, কিন্তু পরক্ষণে দেখা যায় পুলিশ আমাদের উপর গুলি করা শুরু করে। চট্টগ্রামের সবচেয়ে ভয়াবহ আন্দোলনের দিন ছিল আমাদের চোখে 18 জুলাই। নতুন ব্রিজের ভয়াবহ পুলিশের হামলা, ছাত্রলীগের হামলা, এইসব হামলা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করে অনেক রক্তাক্ত অবস্থায় আমরা জায়গা গ্রহণ করে 18 জুলাই বহদ্দারহাটে দুপুর থেকে বিকাল পর্যন্ত টানা 3 ঘন্টা পুলিশের সাথে আমাদের যুদ্ধ চলে। সেই যুদ্ধে যেহেতু আপনারা জানেন চট্টগ্রাম ভার্সিটির হল এবং শাটল ট্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ করার পরে তারা কিন্তু বিপুল পরিমাণে ছাত্র নিয়ে কিন্তু অবস্থান কর্মসূচিটা তাদের দেওয়ার পক্ষে সম্ভব ছিল না একার পক্ষে। তখন আমরা চট্টগ্রামের সকল 9টা প্রাইভেট ইউনিভার্সিটিটার নিজ উদ্যোগে কোনো নেতৃত্ব ছাড়া নিজের বিবেকের তাড়নায় আমরা সকলে নেমে পড়ি রাস্তায়। তখন 3 ঘন্টা আমাদের সাথে যুদ্ধ হওয়ার পর লাস্টে পুলিশ এবং ছাত্রলীগ বাহিনী বহদ্দারহাট থেকে সন্ধ্যার সময় হটতে বাধ্য হয়। তখন আমরা বহদ্দারহাটে অবস্থান করি। সেই দিন কিন্তু আমাদের চোখের সামনে হৃদয়চন্দ্র তরুয়া মারা যায়। ওয়াসিম আকরাম এবং ফয়সাল আহমেদ শান্ত এবং হৃদয় তরুয়া 3 জন আমাদের শহীদ হয়। সেখান থেকে আমরা আর থেমে নেই। আমরা তখন সিদ্ধান্ত নেই যে এখন আর কোটার জন্য আমরা আন্দোলন করব না, আমরা এই পেশিবাদকে দেশ থেকে কীভাবে বিতাড়িত করা যায় সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। সেন্ট্রাল থেকে যখন সিদ্ধান্ত আসছে যে এখন আর আমাদের কোঠা নিয়ে বসে থাকলে হবে না, আমাদের এই সরকারকে হটাতে হবে, সেখান থেকে আমাদের 9 দফা একটা দাবি আমরা তুলি। সেই 9 দফা দাবি তুলতে গিয়ে আমাদের জুলে আমাদের ইন্টারনেট বন্ধ করে দেয়। 1 আগস্ট যখন আমাদের 1 দফা আন্দোলন, যে আমাদের দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। আন্দোলনের মাঝপথে স্বৈরাচারী হাসিনার সন্ত্রাসীরা সারা দেশে হামলা চালালে যখন আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে যায়, তখন বন্দরনগরী চট্টগ্রামের ছাত্র জনতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুক পেতে আন্দোলন চালিয়ে যান। আমার একেবারে সবচেয়ে বেশি শক্ত স্মৃতি হচ্ছে এই 15ই জুলাই আর কি, যে সম্ভবত বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের হিস্ট্রিতে এটাই প্রথম এবং এটাই সর্বশেষ যেটা হচ্ছে ছাত্রলীগকে প্রকাশ্যে প্রথম প্রতিরোধের শিকার কিন্তু আমরা 16 করিয়েছি, এবং সেটা আমি এই বক্তব্যটা রেখেছিলাম আর কি, এবং ওই দিন আমরা বাস্তবায়নও করেছিলাম আর কি। যেদিন হচ্ছে এখানে বিশাল একটা জমায়েত হয়েছিল, আমাদের আন্দোলনের অনেক নেতৃবৃন্দদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আটক করে রাখা হয়েছিল। তার পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে কোনো ধরনের নেতৃত্ব দেখা যাচ্ছিল না, নেতৃত্ব শূন্য অবস্থায়। ওই মুহূর্তে আমি মাইক হাতে নিয়ে ছাত্রলীগকে প্রকাশ্যে প্রতিরোধ করার জন্য আমি ডিক্লেয়ার দিয়েছিলাম। তো এটা আমার জীবনে খুব ভাগ্যের ব্যাপার যে ওই ধরনের একটা ঐতিহাসিক মুহূর্তে আমি এই ধরনের একটা ভূমিকা পালন করতে পেরেছিলাম। এর পরবর্তীতে মুরাদপুর 16ই জুলাই, পরবর্তীতে হচ্ছে এই যে আমরা হচ্ছে এই যে কর্ণফুলীর নতুন ব্রিজ, এরপরে এখানে 2 নম্বর গেট, তারপর নিউ মার্কেট, এই সমস্ত মুভমেন্টগুলোতে আমি হচ্ছে এই যে নানানভাবে প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। আমাদের যে ব্যক্তিগত এতদিনের যে যাদের সাথে জার্নি ছিল, যাদের সাথে বোঝাপড়া আড্ডা হতো, পলিটিক্যাল মুভমেন্টগুলো আমরা করতাম, তাদের নিয়ে আমরা একেবারে পুরোদমে হচ্ছে আমরা এখানে আমাদের নিজের সর্বোচ্চ দিয়ে সঁপে দিয়েছিলাম আর কি। জুলাইয়ের যে রেজিমটা চালু হয়েছিল, সেই রেজিমটা 2009 সালের ইলেকশনের পর থেকে চালু হয়েছিল। তো শেখ হাসিনা হচ্ছে যাদেরকেই তার শত্রু জ্ঞান, যারা তার ক্ষমতার জন্য প্রশ্ন ছিল, তাদেরকেই কোনো না কোনোভাবে হচ্ছে যে ধ্বংস করার একটা পায়তারা করছিল। যে 18-19 তারিখের পরে যে আমরা যদি এই আন্দোলনটা থেমে যায়, তাহলে এর পরবর্তী সময়ে টার্গেট কিলিংয়ের যে কালচার, সেই কালচারটা আবার ডেভেলপ হবে এবং আমাদেরকে মেরে ফেলবে। তো এই ধরনের আশঙ্কা থেকে আমরা হচ্ছে যে আর পিছপা হই নাই। আমরা তখন নানানভাবে জপতেছিলাম যে কিভাবে 1 দফার ঘোষণাটা আনা যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় যে হতাহতের ঘটনা ঘটা শুরু করছে এবং সারা দেশে ঐক্যবদ্ধভাবে যে 1 দফার ঘোষণা দেয়, তারপর আমরা বুঝেছিলাম যে আমাদেরকে আসলে 1 দফাতেই অটল থাকতে হবে এবং এই উদ্দেশ্যটা হাসিল করেই আসতে হবে। তো নানানভাবে আমরা হচ্ছে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামটা চালিয়ে গেছি, যার কারণে হচ্ছে 5ই আগস্ট আমরা হচ্ছে স্বাধীনতা লাভ করি। তো স্বাধীনতা পরবর্তী সময়ে এখন আমরা চাই যে আমাদের দেশের যে হাসিনার যে প্রশাসনিক কাঠামো,
বা যে কাঠামোগুলো সে তৈরি করছিল জাস্ট ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য, সেই সকল কাঠামোগুলো ভেঙে দিয়ে নতুন এবং সংস্কারমূলক হচ্ছে একটি কাঠামো প্রস্তাবনা করার জন্য, যাতে আর নতুন কেউ ক্ষমতার লোভে ফ্যাসিজম কায়েম করতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। 16 জুলাই বেলা 3টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম শহীদ হন। ওয়াসিম জানায় যে হচ্ছে সে শিক্ষা বোর্ডে ঠিক এই জায়গায় হচ্ছে সে অবস্থান করে। সে জানায় যে হচ্ছে যে এখানে তো ছাত্রলীগ আওয়ামী লীগ অবস্থান করতেছে, আমরা কোথায় অবস্থান করব। ঠিক তখন এখানে আমরা কোথায় প্রোগ্রামগুলো ঠিক করতে পারতেছিলাম না। সকলকে আমরা একটা ওই সময় জুলাই আন্দোলন হচ্ছে যে একটা গ্রুপ ছিল, ইউএমপি গ্রুপ, ওই গ্রুপ আমরা জানা হচ্ছে 3টায় মুরাদপুর আমাদের জমায়েত। 3টার একটু আগ মুহূর্তে হচ্ছে যে শহীদ ওয়াসিম আকরামের কে হচ্ছে যে ছাত্রলীগ যুবলীগ ক্যাডাররা তাকে নির্মমভাবে হামলা করে তাকে মৃত্যু নিশ্চিত করা হয়। আমার ঠিক বুকের এ পাশ করে গুলি করা হয় এবং হচ্ছে যে একবার পিছন দিয়ে বের হয়। তখন আমি লুটে পড়ি এবং কিছু জনতা আমাকে হচ্ছে যে প্রথমে একটা হামদারবাগ হসপিটাল নিয়ে যায়, সেখানে আমাকে মেডিকেল রাখে নাই। পরবর্তী এখান থেকে চট্টগ্রাম এভার কেয়ার হসপিটাল, সেখানে আইসিইউতে, এবং পরবর্তী হচ্ছে মাউন্ট হসপিটালে, সেখান থেকে চট্টগ্রাম ম্যাক্স হসপিটাল, এবং পরবর্তীতে ঢাকা পিজি, ঢাকা সিএমএস ট্রিটমেন্ট নিই। আমি শহীদ ওয়াসিমকে হারালাম, আমার সহযোদ্ধা শহীদ ফারুককে হারালাম, আমার সহযোদ্ধা শান্তকে হারালাম। এর বাইরেও হচ্ছে যে আমাদের অগণিত ভাইকে জুলাইতে আমরা হারালাম। জুলাই কোনো দলের বা কোনো গোষ্ঠীর বা কারো একার নয়। জুলাই হচ্ছে সমগ্র বাংলাদেশের। সবাই সেই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল স্বতঃস্ফূর্তভাবে। 16 জুলাই বিকাল 4টার কাছাকাছি সময়ে শহীদ ওয়াসিম গুলিবিদ্ধ হয়। শহীদ ওয়াসিমকে যখন এই 4টা থেকে 4:30টার মধ্যে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হচ্ছিল, পথিমধ্যে রিকশাতেই সেই মৃত্যুবরণ করে। 2024 সালের অভ্যুত্থান পূর্বে বাংলাদেশের ইতিহাসে যেই নারকীয় গণহত্যা চালিয়েছিল স্বৈরাচারিণী শেখ হাসিনা, আমার চট্টগ্রামের 16 শহর মুরাদপুর এবং 2 নং গেট এলাকা থেকে শুরু করে পরবর্তী সেই আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো চট্টগ্রামে। বিশেষ করে আন্দোলনের শেষ যে প্যারেকটি সেটা ছিল এই নিউ মার্কেট চত্বর, ঐতিহাসিক নিউ মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। এই নিউ মার্কেট চত্বরে চারিদিক থেকে বৃষ্টির মতো আন্দোলনকারীরা যখন একত্রিত হয়েছে, জমায়েত হয়েছে, তখন নির্বিচারে গুলি চালাচ্ছিল, চারিদিক থেকে বৃষ্টির মতো গুলি হচ্ছিল। সাধারণ ছাত্ররা ছিলেন এই আন্দোলনের প্রধান মুখপাত্র। আমরা আজকে জুলাই আগস্টকে স্মরণ করছি এমনভাবে, আজকে হয়তো সেই ছাত্ররা বেঁচে থাকলে যারা খুশি হতো, আনন্দিত হতো, হয়তো তারা আমাদের মাঝে নেই। তারা আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়ে গেছে, কিন্তু এই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটাই আমাদের কাছে আজকে খুবই একেবারে দায়বদ্ধ হয়ে পড়েছে। 16 জুলাই দুপুর থেকে নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। 2 নম্বর গেট এলাকায় একটি বাস ভাঙচুর করে তারা। বিকেল 3টা থেকে নগরীর মুরাদপুর, 2 নম্বর গেট ও 16 শহরের আশপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখি। রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির যেসব নেতৃবৃন্দ ছিলেন, সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জীবন বাঁচিয়েছিলেন। পুলিশের বর্বরতা এবং ছাত্রলীগের ক্যাডার বাহিনীরা গুলি করেছিল, মুমূর্ষু গুলির কারণে আমরা টিকতে পারিনি। ওখানে অনেক মানুষ আহত হয়েছিলেন। আরও ধন্যবাদ দিতে চাই আমাদের চট্টগ্রাম কোর্ট বিল্ডিং শাখার আইনজীবীদের, যাদের মাধ্যমে আমরা আসলে ওই বিভীষিকাময় যেই এই অবস্থা হয়েছিল আমাদের, আমরা সবাই বমি করে দিয়েছিলাম, আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম। যে আগস্টের 4 তারিখ এই বিজয়ের আগ মুহূর্তে আমাদেরকে আইনজীবীর নেতারা যে আমাদের উদ্ধার করেছে, সরাসরি আমরা হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আমাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। জুলাই যখন শুরু হয়, এই যুদ্ধ বিপ্লব যখন শুরু হয়, তখন থেকে আমাদের একটু নিজেকে বাঁচিয়ে আমাদের আন্দোলন করতে হতো। ঠিক সেভাবে আমরা মাঠে যেমন সক্রিয় ছিলাম এবং এই কোর্ট বিল্ডিং সক্রিয় ছিলাম। বিশেষ করে আমাদের যারা আইনজীবী নেতারা ছিলেন, সিনিয়র নেতৃবৃন্দ, মাস ফর জাস্টিস করার জন্য যে একটা ব্যারিকেড দিছিল তখনকার স্বৈরাচারের বাহিনীরা, ওই ব্যারিকেডটা আমাদের
তখনকার আইনজীবী সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি, এজিএস সহ আমাদের নেতৃবৃন্দরা যারা ছিল, আইনজীবী ফোরাম এবং আমাদের সমমনা দলের সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা এখানে করতে সফল হয়েছি। শুধু নট সফল, আমরা এটা সফল করার পরে বিকেলে ওনারা যখন যাবে ছাত্ররা, তখন বারের প্রেসিডেন্ট সহ আমি নিজেই এই ডিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। কথা বলে ওনাদেরকে এই কোর্ট বিল্ডিং থেকে আমরা প্রোটোকল দিয়ে আমরা ওনাদেরকে এই আপনার নিউ মার্কেট মোড় এবং কদমতলীতে আমরা দিয়ে এসেছি। তো সুতরাং এই জুলাই যেটা বিপ্লব ছিল, অগাস্টে যেটা বিপ্লব ছিল, এটা শুধু কোনো দল বা কোনো জাত গোত্র নয়। সংঘর্ষের শুরুতে লাঠি পেটা করা হলেও পরে গুলিবর্ষণ করে পুলিশ। এ সময় পুলিশের সাথে সাদা পোশাকের কয়েকজন অস্ত্রধারীকে গুলি ছুটতে দেখা যায়। বেশ কিছু ককটেলও বিস্ফোরিত হয়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক ছুটোছুটি শুরু করে। পরে তারা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। নিউ মার্কেটে তুমুল আন্দোলন হয়েছে, 2 নম্বর গেটে হয়েছে, 16 শহরে হয়েছে। পুলিশ অতর্কিত হামলা করেছে, গুলি করেছে। ছাত্রলীগ এসেছে, যুবলীগ এসেছে, অনেকের হাতে AK-47 রাইফেলও দেখা গিয়েছে। তখন সারা বাংলাদেশে 5 জন সাংবাদিক পুলিশের গুলিতে জুলাই বিপ্লবে হত্যা হয়েছে। ঢাকায় হত্যা হয়েছে মেহেদি হাসান, ঢাকায় হত্যা হয়েছে জামান প্রিয়, ঢাকায় পুলিশের গুলিতে হত্যা হয়েছে সাকিব হোসাইন। সিলেটে নয়াদিগন্তের প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তোরাবকে পুলিশ হত্যা করেছে। সিরাজগঞ্জের সাংবাদিক প্রদীপ কুমারকে পুলিশ হত্যা করেছে, পুলিশে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলনের সূচনা হয়, চট্টগ্রামও পিছিয়ে ছিল না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ব্লকের শিরোনামে তারা আন্দোলনে নেমেছিল। চট্টগ্রামের 1602 নম্বর গেট প্রথম ব্লক করেছিল তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তখন ছাত্রদল, ছাত্র শিবির সহ আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র জনতা এক কাতারে এসে দাঁড়ায়। 16 শহর, মুরাদপুর, বদ্দারহাট, শাহমানত ব্রিজ অর্থাৎ নতুন ব্রিজ যেটাকে বলা হয়, এরপর সর্বশেষ নিউ মার্কেট, তারপরে আপনার লালদিঘি মাঠ, লালদিঘি থেকে আদালত চত্বর, টাইগার ফাস, সর্বত্র আন্দোলন হয়েছে। শহরের সব জায়গা থেকে ছাত্র জনতা এসে জমায়েতগুলোতে সমবেত হতো। আপনারা দেখেছেন 3 তারিখ চট্টগ্রামের ইতিহাসে সর্ববৃহৎ গণজমায়েত হয়েছিল নিউ মার্কেট মোড়ে। জুলাই আন্দোলন ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। কিছু শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতার আহ্বানে সারা দেশের মানুষ তখন রাস্তায় নেমে আসে। এই আন্দোলনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা ছিল, সেটা ছিল দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আন্দোলনে শরীক হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু অনেকবার মাঠে নামার চেষ্টা করেছে, কিন্তু বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের মিথ্যা বয়ান তৈরি করে তাদের সে আন্দোলন কঠোরভাবে দমন করা হয়েছে। ছাত্রদের আন্দোলনও দমন করার যে প্রচেষ্টা ছিল না তা নয়, কঠোর যত আন্দোলন দমনের প্রচেষ্টা যতই কঠোর হচ্ছিল, সাধারণ মানুষের সম্পৃক্ততা ততই বেড়ে যাচ্ছিল। এটি এক পর্যায়ে এসে গণ আন্দোলনের রূপ নেয় এবং সেই আন্দোলন একসময় সফল হয়, সরকারের পতন হয়। 18 জুলাই নগরীর বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়া। এভাবে অনেকক্ষণ চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে অলিগলিতে ঢুকে পড়লে সেখানেও খুঁজে বের করে হামলা করা হয়। প্রথম শুরু হয়েছে আপনার 16 স্টেশন 2 নম্বর গেট, তারপর নিউ মার্কেট চত্বর, আস্তে আস্তে এসে দাঁড়িয়ে গেছে আপনার আন্দরগিল্লা থেকে সমগ্র এলাকায় ছড়িয়ে গিয়ে বদ্দারহাট, তারপরে আরও অনেক জুলাই মাসে আপনার যতবারই ওরা ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমেছে তখনই তারা কিন্তু আক্রমণ করেছে। ঠিক চট্টগ্রাম প্রেস ক্লাবেও আমাদের কিছু সাংবাদিক যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, তারা কিন্তু চৌঠাকে সেখানে বক্তব্য বিবৃতি দিয়ে জুলাই আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমি নিজে এই জুলাই আন্দোলন বিভ্রান্ত করে কিন্তু বিভ্রান্ত করতে পারিনি। মানুষ যত তারা আক্রমণ করেছে, যত বিভ্রান্ত করার চেষ্টা করছে, যত মিডিয়ার মাধ্যমে ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে চেষ্টা করছিল, সবগুলাকে মানুষ প্রতিহত করে এগিয়ে গেছে। অবশেষে আসে 36শে জুলাই, 5ই আগস্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কারফিউ অমান্য করে আওয়ামী লীগের আগ্রাসন প্রতিহত করে রাজধানীর কেন্দ্রে একত্রিত হয়। দুপুর নাগাদ তারা ভিড় করে ফ্যাসিস্ট হাসিনার সরকারি বাসভবনে।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করে হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক বিমানে করে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যায়। গণ অভ্যুত্থানের ইতিহাস তরুণদের আত্মত্যাগের ইতিহাস। এটি নতুন স্বাধীনতার ইতিহাস। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, দীপ্তদে, রুদ্র সেন, আসিফ, শাকিল, ফারুক, পাভেল সহ শত শত নাম এই আত্মত্যাগের ইতিহাস সৃষ্টিকারী। এর বাইরে আরো অনেককে গুম করা হয়েছে। তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের মধ্য দিয়ে শুরু হওয়া এক দফা আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় দেশের দ্বিতীয় স্বাধীনতা। 5 আগস্ট 2024 দুপুরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকার রাজপথে জনতার যে ঢল ও উল্লাস দেখা যায়, তার সাথে তুলনা করার কোনো উপমা খুঁজে পাওয়া যাবে না। রাজপথ ছিল সর্বস্তরের মানুষের আনন্দ মিছিলে, লোকে লোকারণ্য, তরঙ্গায়িত। সবার মুখে মুখে এক কথা, দেশ আবার স্বাধীন হয়েছে। শহীদের রক্তদানের মহৎ উদ্দেশ্য ছিল দেশের উপরে জেঁকে বসা স্বৈরাচারের পতন এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ। শহীদ ও আহতরা যে লক্ষ্যে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, সে লক্ষ্য পূরণ করাই এখন আমাদের মূল উদ্দেশ্য। বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে তাঁদের অগ্রযাত্রা ছিল দুর্দান্ত, দুর্বার, দুর্দমনীয়। তাই তো তাদের এই আত্মত্যাগ বাংলাদেশ মনে রাখবে চিরকাল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান এবং পরে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ভঙ্গুর রাষ্ট্র পুনরুদ্ধারে নিরলস কাজ করে চলেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফুল হয়ে ফোটার আগে ঝরে গেছে কত কলি, লাল সবুজের পতাকা হাতে কত জন দিয়েছিল জীবন বলি। শত শত শহীদের আত্মা তবে পাবে সুখ, অন্যায় পেলে দাঁড়িয়ে যাবি চিতিয়ে দিয়ে বুক। বুক চিতিয়ে দিয়েছিলেন লাখো ছাত্র জনতা। হ্যাঁ, বুক চিতিয়ে দিয়েছিলেন লাখো ছাত্র জনতা। জীবন বাজি রেখে নিশ্চিত মৃত্যুকে মেনে নিয়েও স্বদেশ গঠনে স্বপ্নবাজ ছিলেন আমাদের তরুণ ছাত্র জনতা। তারা শিখিয়ে দিয়েছেন আমাদের নতুন করে বাঁচার মন্ত্র। তারা আজ শুধু স্মৃতি নয়, আমাদের হৃদয়ের গভীরে শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞতায় আবদ্ধ করে রেখেছেন। বাংলাদেশের মানুষের অন্তর জুড়ে থেকে যাবে তাঁদের নাম আজীবন।